যদি জিজ্ঞেস করি আইকুর ফোনগুলো কেন এত জনপ্রিয়, কেন আপনি চয়েস করছেন, উত্তর ওটাই দেবেন, কম দামে ভালো পারফরমেন্স চাই এই জন্য। মানে একটু কম দামে বেস্ট প্রসেসর দেওয়ার ট্রাই করে। যেমন এই যে দেখুন আমার হাতে ডিভাইসটা আইকু Z9, যা রাইট নাও বাংলাদেশ মার্কেটে ওরকম 27K অ্যারাউন্ড 27K তে পাওয়া যাচ্ছে আর কি। তো এই প্রাইস পয়েন্টে ওরা MediaTek Dimensity 7200 এর মতো প্রসেসর দিচ্ছে। এই প্রসেসর আমার মনে হয় এই বাজেটের সবচেয়ে সেরা প্রসেসর রাইট নাও। কারণ এরকম প্রাইস পয়েন্টে আপনি কি পাবেন? MediaTek Dimensity 1080, ওদিকে Snapdragon 695, এরকম কিছুই তো এক্সিনোসের দু একটা পেতে পারেন। এই তো সেই জায়গায় এটা একটা দুর্দান্ত প্রসেসর, যা আমরা এর আগে কিনতাম 36K 38K 9K এরকম প্রাইস পয়েন্ট আর কি। তো আইকু এবারে জিনিসটাকে একদম কম প্রাইস পয়েন্টে নিয়ে আসলো। ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে মনে হয় 18,000-এ ওরা লঞ্চ করে দিচ্ছে। তো ওই প্রাইস পয়েন্টে ভাই এই প্রসেসর একদম সিরিয়াস ডিল। বাংলাদেশে কনভার্ট করতে গেলে যে খুব বেশি হয়ে গেছে তাও না, প্রায় সিমিলারই আছে। তো এই প্রাইস পয়েন্টে ডিভাইসটা হয়তো আপনারা চয়েস করবেন। পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস যারা চান তারাই, পাশাপাশি আপনার অ্যামোলেড ডিসপ্লে চাই, 120Hz হাই রিফ্রেশার থাকতে হবে, মেইন ক্যামেরায় ওয়েস থাকা চাই। তো এই আর কি সবকিছুই আছে এই ডিভাইসে। আইকু Z9 বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল কিন্তু SMS গ্যাজেট, যাদের কাছে রাইট নাও আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন এবং সবচাইতে বেস্ট প্রাইস পয়েন্টই পাবেন। এই ডিভাইসটা কিছুদিন আগেও 29K 28K এরকম ছিল, বাট রাইট নাও আপনারা অ্যারাউন্ড 27K তে পেয়ে যাচ্ছেন SMS গ্যাজেটে। তাদের সবের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। বেশ লাইট ওয়েটের একটা ডিভাইস, পাতলা হালকা, বাট আইকু ফিল কম, ভিভো ফিল বেশি। মানে ভিভোর সাব ব্র্যান্ড এবং ওই ফিলটা ওরা ধরে রাখছে খুব সুন্দর করে। ফেদার টেক্সচার আছে পিছনে, দেখতে সুন্দর লাগতেছে। এটা ফ্রস্টেড টাইপের, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট বসে না, স্মজেস দেখা যায় না। তবে অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে। এটা প্লাস্টিক, এটা কিন্তু গ্লাস না। বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি। বেশ পাতলা ফোন, একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। 3.5mm হেডফোন জ্যাকটা বেচারা দিতে পারে নাই। IP54 এর রেটিং রয়েছে, ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। অন্যদিকে আমরা দেখতে পাই ডিসপ্লে সেকশনে রয়েছে একটি AMOLED প্যানেল, যার সাইজ 6.67 ইঞ্চ। এটা 120Hz হাই রিফ্রেশারের এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ড্রাগন টেল স্টার 2 প্লাস প্রোটেকশন রয়েছে এখানে, যেটা কর্নিং গরিলা গ্লাসের কোনটার সাথে কম্পেয়ার করলে যে ঠিকঠাক হবে আমি বুঝতে পারছি না, বাট হালকা পাতলা প্রোটেকশন আছে বোঝা যায়। আপনারা একটা গ্লাস প্রোটেক্টর না হয় ব্যবহার করলেন আর কি। এই ডিসপ্লেটা যদিও AMOLED, তবে সাধারণত রেগুলার AMOLED ডিসপ্লেগুলো যেমন একটা পাঞ্চি টাইপের একটা কালার প্রেজেন্ট করে, এটার ক্ষেত্রে ওই ডেপটা একটু কম মনে হচ্ছে। মানে একদম ওই লেভেলের কালারফুল লাগছে না আর কি। এটা আপনি যদি একটু টুইক করে নেন, লাইক একটু ওয়ার্মের দিকে নিয়ে নেন, তাহলে আরেকটু বেটার আউটপুট আপনার কাছে মনে হবে। চিন বেজেল মোটামুটি ন্যারোর কাতারে আছে, পাঁচশোর কাটআউটটাও ছোটোই, এটা ছোটোই বলা যায়। হাই রিফ্রেশারের ব্যাপারটা আমরা চেক করে দেখছিলাম UFO টেস্টের মাধ্যমে, দেখলাম এটা 120Hz পর্যন্ত ঠিকঠাকভাবে পুশ করতে পারে। অন্যদিকে টাচ রেসপন্স নিয়ে কোনো প্রবলেম পাইনি। স্ক্রলের ক্ষেত্রে মনে হচ্ছিল একটু টেনে টেনে ধরছে কখনো কখনো। ইউটিউব স্ক্রলের ক্ষেত্রে, ফেসবুক স্ক্রলের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করছিলাম। এইটা UI এর কারণে, এটা ডিসপ্লের ইস্যু না। আর এটার ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক, আউটডোরেও ঠিকঠাকই বলা যায়। মানে দেখার উপযোগী ছিল। ডিরেক্ট সানলাইটে হালকা একটু স্ট্রাগল করে, বাট ওকে, চালানোর উপযোগী। ডিসপ্লেটার পিপে আর একটু বেটার দরকার ছিল, সেক্ষেত্রে এটা আরও বেশি শার্প লাগতো। ডিসপ্লে ছেড়ে আমরা যদি চলে আসি এর পারফরমেন্স সেকশনে, যে কারণে আপনারা এটাকে চয়েস করবেন, MediaTek Dimensity 7200 রয়েছে এখানে, যা মূলত 4nm একটি প্রসেসর, এবং এর যে র্যাম তা হলো LPDDR4X টাইপের, আর UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। স্মার্টফোনটি পাওয়া যায় 8/128 8/256GB ভ্যারিয়েন্টে। আমাদের হাতের ইউনিট হলো 8/128 এবং এইটার দামেই রাইট নাও রয়েছে 27,500 টাকা মতো। তবে বিশ্বাস করেন এটার দাম কমবে খুব শীঘ্রই, এবং একটা সময় পরে গিয়ে এটা 26K এর আশেপাশে চলে আসবে, হয়তো 25K তেও চলে আসতে পারে, এবং তখন বেস্ট ডিল আগেই বলে দিলাম আর কি। যাই হোক, এই ডিভাইস রান করছে Fantas 14 বেসড অন Android 14, আর আইকিউ বলছে দুইটা মেজর অ্যাড্রয়েড দিবে, তার মানে আপনি 15 16 ওকে 16ও এটা রান করবে। তো ডে টু ডে পারফরমেন্সে এসে আমরা দেখছি এটা মোটামুটি ভালোভাবেই সব কিছু হ্যান্ডেল করতে পারে। তবে ওই যেটা বলছিলাম স্ক্রলের ক্ষেত্রে একটু মনে হচ্ছিল টেনে ধরছে, আটকে ধরছে, একটু চপি একটা ফিল আসে আর কি। আর এটা যদি আপডেটের মাধ্যমে ওরা ফিক্স করতে পারে তাহলে আর কোনো প্যারা থাকবে না। মাল্টিটাস্কিং এসেও দেখছি মোটামুটি ভালো রেজাল্ট দেয়। অ্যাট এ টাইম আপনি চাইলে 5-6টা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করতে পারবেন এই ডিভাইসে। পাশাপাশি আরেকটা ব্যাপার নোটিস করলাম, ডিভাইসটা রেগুলার পারফরমেন্সে খুব একটা ব্যাটারি বার্ন করে না এবং হিট জেনারেট করে না। তবে ভাই যে বিষয়টা দেখে আপনার মোটেও ভালো লাগবে না তা হলো এটার মাঝে প্রচুর পরিমাণে ব্লোটার আছে। তো আমি বলবো আগে ফোনটা অন করে ওগুলো ধাবা আনইনস্টল করে ফেলবেন, এগুলো প্রয়োজন হবে না আইনো। আর একটু ক্লিন করে নিলে দেখতেও সুন্দর লাগবে, ব্যবহার করতেও ভালো লাগবে আর কি। তবে সত্যি বলতে কি এই ফোনটা না, মানে ব্যবহার করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, একটু চিপ টাইপের একটা ফিল দেয়। আর একটু বেটার ফিল ওরা সামহাউ যদি নিয়ে আসতে পারতো এর মাঝে, কেমন যেন একটা প্লাস্টিক ব্যাপার আছে। সে যাই হোক না কেন, যেহেতু এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, অবশ্যই আমরা গেমিংয়েও একটা ভালো রেজাল্ট চাই। এবং শুরুতেই আমি বলবো, আপনার বাজেট যদি রাইট নাও 27K এর মতো হয়ে থাকে এবং আপনি গেমিংয়ের জন্য একটা ডিভাইসকে চয়েস করতে চান, তাহলে এই ডিভাইসটা আপনি নির্দ্বিধায় চয়েস করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আমরা যেমন ট্রাই করছিলাম পাবজির ক্ষেত্রে দেখলাম এইটা স্মুথ
এক্সট্রিমে প্লে করা যাচ্ছে এবং 60 FPS মোটামুটি কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছে। এটা মোটামুটি 57 থেকে ওই 60-এর মধ্যে আর কি ঘোরাফেরা করছিল এবং ভালো পারফরমেন্স দিচ্ছিল। এরকম সেটিংসে 30 থেকে 40 মিনিট গেম প্লেতে মাঝে মধ্যে আপনি দেখবেন যে ফ্রেম রেটটা ওঠানামা করছে, দু একটা স্টার্টার পেতে পারেন। এর বাইরে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনারা পাবজির ক্ষেত্রেই। অন্যদিকে গেনশন ইম্প্যাক্ট, যা স্মার্টফোনের জন্য বেশ পাওয়ারফুল একটা গেমই বলতে পারেন, এবং এই গেমটা আমরা দেখছিলাম অল ম্যাক্সে মোটামুটি 35 থেকে 38-এর মধ্যে এফপিএসটা একটু ওঠানামা করছিল, যদিও পাবজির তুলনায় এখানে হিট জেনারেট কিছুটা বেশি করতে দেখা যায়। আমরা সর্বোচ্চ পেয়েছি 36 ডিগ্রির মতো আফটার 35 মিনিটস। অ্যাসফল্ট 9 ট্রাই করছিলাম আমরা স্মার্টফোনে এবং দেখলাম এইটারও গ্রাফিক্স বেশ ভালোই, শুরু থেকে একদম স্মুথ রেজাল্ট দিচ্ছিল স্মার্টফোনটির সাথে। ওভারঅল গেমিং এর জন্য এই ডিভাইসকে চয়েস করা যায় সব দিক বিবেচনায়। সাধারণত এই ধরনের পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসগুলোর দেখবেন ক্যামেরাতে খুব একটা নজর দেওয়া হয় না, খুব একটা ফোকাস থাকে না। এটার ক্ষেত্রে বলা যায় ফোকাস আছে আবার নাই, নজর আছে আবার নাই। বিষয়টা হলো সেটআপটা খুব একটা ভালো লাগে নাই। যেমন এখানে দুইটা শুটার আছে, মেইন শুটারটাই মেইন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যা সনির সেন্সর IMX882, যেখানে ওয়াইস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা ওকে। পরবর্তী শুটারটা ভাই 2 মেগাপিক্সেলের। এইখানে আলট্রাওয়াইড থাকলে এমন কি ক্ষতি হইতো, ওরা একটা ডেপথ সেন্সর দিয়ে রাখছে, তো আলট্রাওয়াইড দিলে ওইটা আরও বেশি কাজে লাগতো, রাইট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 16 মেগাপিক্সেলের। তবে মেইন শুটারের রেজাল্ট ভালো পেয়েছি। প্রপার লাইটিং কন্ডিশনে এটা ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারে, ইভেন ডায়নামিক রেঞ্জ অন পয়েন্টে আছে। কালারটা হ্যাঁ একটু বাড়িয়ে প্রেজেন্ট করে, ম্যাক্সিমাম সময় আমরা একটু ভিভিড টাইপের, ভাইব্রেন্ট টাইপের ছবি দেখি, কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার স্যাচুরেটেডও মনে হয়েছে, বাট আমার মনে হয় ওভারঅল ভালো লাগার মতো ছবি পেয়ে যাবেন। বেশ ব্রাইট টাইপের ছবি দেয়, শার্পনেস, ডিটেল ভালো আছে, অন পয়েন্টে আছে। ইভেন এটা লো লাইট ফটোগ্রাফি নিয়েও আপনারা সন্তুষ্ট থাকবেন। লো লাইটের দিকেও ডিটেলের পরিমাণ ভালোই ধরে রাখতে পারে, আবার শার্পনেসও ঠিকঠাক আছে। নয়েজ গ্রেনের দেখা আমরা খুব একটা পাইনি। নাইট মুডের ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। পোর্ট্রেট মোডে গিয়ে দেখলাম এজ ডিরেকশন ওকে লেভেলের আছে ঠিকই, বাট মেইন সাবজেক্টকে বেশ কিছুটা সফট করে ফেলে। স্কিনটা একটু সফট করে দিয়ে ভিন্ন কালার প্রেজেন্ট করা ট্রাই করে, একটু ওয়ার্মের দিকে নেয়। অনেকের কাছে হয়তো এই জিনিসটা সুন্দর লাগতে পারে, বাট আমার মনে হয় আরেকটু ন্যাচারাল লাগলে এটা আরও বেশি ভালো লাগতো। পোর্ট্রেট মোডটা আরেকটু বেটার হতে পারতো আর কি। তবে ভালো লাগছে পোর্ট্রেট মোডে ওরা 2x দিয়েছে। 2x এর ছবিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হালকা ওয়ার্মের দিকে নেওয়ার একটা প্রবণতা আছে, আমরা বেশ ভালোভাবে সেটা লক্ষ্য করছি। আর মেইন সাবজেক্টকেও একটু হালকা সফট করে দেয়, ইভেন আউটডোরেও সেই বিষয়টা লক্ষ্য করছিলাম। রিয়ারে হেভি এক্সপোজার থাকলে মানে ব্যাকগ্রাউন্ডে, সেটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। মেইন ক্যামেরাটা যেমন ডাইনামিক রেঞ্জে বেশ ভালো ছিল, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ততটা বেটার ছিল না আর কি এখানে। আর লো লাইটের দিকে একটু সফট করার প্রবণতাও আছে। ভিডিও রেকর্ড করা যায় এই ফোনের মেইন ক্যামেরায় 4K 30 FPS এ, তখন আপনি ওয়াইএস ব্যবহার করতে পারবেন। ওয়াইএস এর স্টেবিলিটি মোটামুটি ছিল, তবে যখন কিনা আপনি 1080p যাবেন তখন কিন্তু আপনি আবার EIS-টাও পেয়ে যাচ্ছেন, ওইটা আবার বেশ স্টেবল। এক্সপোজার ব্যালেন্স করতে খুব একটা টাইম নেয় না এবং ভিডিও কোয়ালিটি আমার মোটামুটি ভালোই লেগেছে। ভিডিওতে শার্পনেস ছিল আমরা অন পয়েন্টে দেখছি, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওটা আবার ততটা বেটার ছিল না। এইটা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, ওভারব্লোনের একটা ইস্যু হয়তো খেয়াল করবেন। সো ওই যে ওটাই বলবো, মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং ওটা ঠিক আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য, বাট আলট্রাওয়াইড আমরা মিস করছি। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, লাউডনেস স্টেরিও হিসাবে কম মনে হয়েছে এবং এটা ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড ফেটে ফেটে ডিস্টরশন দেয় আর কি, যে ব্যাপারটা ভালো লাগেনি। সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হওয়া উচিত ছিল। এটার ইয়ারপিসের সাউন্ড আবার মোটামুটি ঠিকঠাক আছে, এটা লাউড অ্যান্ড ওকে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম নেই, বোথ কানেকশনে। ঢাকার মধ্যেই ব্যবহার করা হয়েছে এই ডিভাইস, তো এখানে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি সেগুলো সব কিছুই কিন্তু এখানে ব্যবহার করা যায়, ওগুলো নিয়েও প্যারা নেই। ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইটা পজিশন আমার হাত অনুযায়ী তো ঠিকঠাকই লাগছে, তবে এইটা হালকা একটু অ্যানিমেশন ডিলে দেখায় আর কি, বাট অ্যাকুরেটলি কাজ করে। ব্যাটারি আছে 5000 mAh এর, বক্সে আপনি পেয়ে যাবেন 44 ওয়াটের চার্জিং সিস্টেম। 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে এটাকে ফুল চার্জ করতে আর কি, 0 to 100%, বাট ব্যাটারি ব্যাকআপ ভালো। 4nm এর প্রসেসর রয়েছে এই স্মার্টফোনে, একদিন প্লাস টাইম পার করে দেবে এই ডিভাইস। যদি একদম সেই লেভেলের ইউজার না হন তাহলে আশা করছি জাস্ট দিন শেষে একবার চার্জ করলেই চলবে। এটাই ছিল IQ Z9। IQ Z9 রাইট নাও 27,000 টাকায় পাওয়া যায়, বাইরের আশেপাশে পাওয়া যাচ্ছে। এই প্রাইস পয়েন্টে বেশ কিছু জায়গায় ভালোই স্ট্রং, আবার কিছু কিছু জায়গায় কমতিও আছে। কমতির জায়গার মধ্যে প্রথমেই বলবো, এটা ওই যে একটু আমার কাছে একটু সস্তা চিপচিপ ফিল দিচ্ছিল। এইটা মূলত রিয়ার প্যানেলের কারণেই। এখানে গ্লাস অথবা ইকো লেদার যদি থাকতো তাহলে এটা আরেকটু প্রিমিয়াম ফিল দিত বলে মনে হয়। দেন আলট্রাওয়াইড শুটার নাই, এইটা ভাই যে কেন দেয় না আজকাল আমি বুঝি না। আলট্রাওয়াইড শুটার দিলে কি অনেক খরচ পড়ে যায়, হয়তো পড়ে যায়, কে জানে। আর একটা বিষয় মনে হলো ডিসপ্লেটার কালারটা আরেকটু বেটারভাবে প্রেজেন্ট করলে আরও সুন্দর লাগতো আর কি। বাট এই ডিভাইসের দাম আশা করছি ঈদের পরপর কমবে। কমে যদি এটা 26-এর মধ্যে চলে আসে কোনোভাবে, তাহলে ভাই দুর্দান্ত ডিল, এবং তখন এটা নিলে আপনার মনে হবে না এই সমস্ত জায়গায় কমতি আছে। আর এই মুহূর্তে অবশ্যই চয়েস করতে পারেন যারা কিনা চাচ্ছেন একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, গেমিংয়ের জন্য নিতে চান, মেইন ক্যামেরাটা ভালো হওয়া চাই, আর হ্যাঁ আপনার 2 বছরের আপডেটেরও একটা বিষয় আছে, সেগুলোও দরকার, তাহলে অবশ্যই চয়েস করতে পারেন। কেমন লেগেছে আইকিউর এই ফোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।